বিদ্যুতের আবাসিক গ্রাহক শ্রেণীর ক্ষেত্রে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এর ফলে এই শ্রেণীর গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়বে না, আগের মতোই প্রতি ইউনিটের দাম পড়বে ৫ টাকা ২৬ পয়সা। এর আগে বুধবার বিদ্যুতের সব শ্রেণীর গ্রাহকদের দাম বাড়ায় BERC। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনা নিয়েই BERC-কে দাম পুনর্নির্ধারণের অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ। এই অনুরোধের পর লাইফলাইন গ্রাহক বা সর্বনিম্ন ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম না বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায় BERC। এই বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে। শফিকুজ্জামান, যেটা আমরা বলছিলাম প্রতিবেদনে, যে চড়া মূল্যস্ফীতির মধ্যেই জ্বালানির তেলের দাম দুবার বাড়ানো হয়েছে এবং এর পরপরই এলো বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। এই যে তেলের দাম বাড়ানোর পরপরই বিদ্যুতের দাম বাড়ানোর যে ঘোষণা এলো, এই যে ক্যাসকেড এফেক্ট, এটা সামনের দিনগুলোতে মূল্যস্ফীতিকে কোথায় ঠেলে নিয়ে যাবে বলে আপনি মনে করছেন? আপনার যেটা বিদ্যুতের দাম যেটা বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়ানোর ফলে অলরেডি আপনার আমাদের অর্থনীতির প্রতিটা জায়গায়, বিশেষ করে পরিবহন থেকে শুরু করে আপনার দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়েছে এবং সেটির প্রভাব কিন্তু আমরা দেখেছি যে গত মাসে যে মূল্যস্ফীতি হয়েছে প্রায় ৯ থেকে ১০-এর ঘরের দিকে যাচ্ছে এবং এর পাশাপাশি আপনার সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে এবং সেটা যদিও আপনার প্রায় ৫০০ টাকার মতো বাড়িয়ে আবার সিলিন্ডারের যেটা গ্যাসের দাম আবার ৫০ টাকা কমানো হয়েছে। সবকিছু স্বাভাবিকভাবে আসলে প্রতিটা নাগরিক, প্রতিটা ভোক্তার পর্যায়ে পড়েছে এবং সেটা আপনার এই যে বিদ্যুতের দামের ব্যাপারে যে গণশুনানি হলো, সেই গণশুনানিতে আমরা স্পষ্টভাবে ক্যাবের পক্ষ থেকে এবং আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে, আমাদের সমাজের লোকজন যারা আছে, সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলেছিল যে সরকার প্রয়োজনে ভর্তুকি দিতে হবে এবং সেটা যেন কোনোভাবেই দাম বাড়ানো না হয়। কারণ এই যে দাম বাড়ানো হয়েছে প্রতিটা ধাপে এবং আজকে অবশ্যই একটু সুখবর, ছোট সুখবর, আপনার এই যে যেটা দাম, বিদ্যুতের দাম বাড়ানো হলো, আমাদের যে রিফাইনারিতে আপনার যে পণ্যগুলো রিফাইনারিতে রিফাইন হয়, সেখানে কিন্তু আপনার পণ্যমূল্য বেড়ে যাবে। একইভাবে আমাদের যখন পরিবহনে সরাসরি জ্বালানির দাম বাড়ানোর ফলে পরিবহনে যেমন ইফেক্ট পড়েছে, কিন্তু আবার বিদ্যুৎ চালিত কিন্তু প্রচুর যানবাহন আছে, সেখানে আপনার আমাদের যেগুলো ব্যাটারি চালিত, সেখানে কিন্তু আপনার বেড়ে যাবে। অর্থাৎ এই যে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে আপনার এটার প্রভাব আমাদের সার্বিক মূল্যস্ফীতিতে যেমনভাবে পড়েছে, একইভাবে আমাদের দ্রব্যমূল্যের উপরে পড়বে এবং সেটি আমাদের নাগরিক এবং আমাদের প্রতিটা ভোক্তা পর্যায়ে কিন্তু এটি আপনার যেভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে সেটা অব্যাহত থাকবে। এখন এখানে সরকারের কি করণীয় ছিল? সরকার অবশ্যই আমাদের যেহেতু আপনার ভর্তুকি দিতে হচ্ছে, ইন্টারন্যাশনাল প্রাইস যেটা বলছে যে ফুয়েলের দামের ফলে বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, সেখানে যেমন সত্য কথা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এর পাশাপাশি এটাও তো সত্য কথা যে আমাদের এখানে ক্যাপাসিটি চার্জ, অর্থাৎ আমাদের ১৭,০০০ মেগাওয়াট সর্বোচ্চ আমাদের ডিমান্ড আছে, ১৬ থেকে ১৭,০০০ মেগাওয়াট। আমি যে বাকি যে প্রায় ১৪-১৫,০০০ আপনার আমি যেটা আছে আমাদের যেটি প্ল্যান্ট আছে, যেটা আমাদের উৎপাদন সক্ষমতা আছে, সেটাকে আমরা বসিয়ে রেখে আমরা যে চার্জ দিচ্ছি, এটা কিন্তু ওভারঅল প্রতিটা গ্রাহকের কাছে পড়ছে। একইভাবে আমাদের বিদ্যুতে যে আপনার যে কারচুপি আছে, এখানে যে অবৈধ লাইন আছে, যেটা আপনার এখানে যে আপনার যে রেজিস্ট্যান্সের কথা বলে আপনার যেটা হলো যে লোডশেডিং বা এই সব কিছু মিলে যেগুলো করা হচ্ছে, সেইখানে কিন্তু যেটা প্রয়োজন ছিল, অর্থাৎ যে গভর্নেন্স ইস্যু বা আদার্স ইস্যুগুলোকে কিন্তু অ্যাড্রেস করা উচিত ছিল, সেই জায়গাটা কিন্তু সরকারকে আমরা দেখছি না। একদিকে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে যেমন আমাদের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু একইভাবে আপনার জীবনযাত্রার মান বা জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়ে যাচ্ছে, বিশেষ করে আপনার মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু আপনার আসলে ওই যে সোশ্যাল সেফটি নেটের ইম্প্যাক্টটা কিন্তু পড়ছে না। এই কারণে আমি বলবো সরকারের উচিত সেটি হলো যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বিদ্যুতের যেমন দাম যেটা আছে বাড়ানোর জন্য যে ভর্তুকির কথা বলা হচ্ছে, সেই ভর্তুকির বিপরীতে কিভাবে এটা
প্রপার ম্যানেজ করা যায় সেই জায়গাটা আসলে ফোকাস করা উচিত বলে আমি মনে জি করি। জি, আরেকটি বিষয় আমি জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই কিন্তু তেল গ্যাস নির্ভর। সেই ক্ষেত্রে যে সরকার যে ভর্তুকি কমিয়ে বাজেটে ঠিক আগ দিয়ে দাম সমন্বয় করছে, এটা কি সরকারের দীর্ঘমেয়াদী কোনো টেকসই সমাধান বলে মনে করছে, নাকি সাময়িকভাবে চাপ কমানোর একটা প্রক্রিয়া? এটা আসলে অ্যাডহক মেজার, এটা দিয়ে হবে না। কারণ হলো যে আমরা কিন্তু অনেক বছর ধরে বলছিলাম আমাদের রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে, অর্থাৎ আমাদের সোলার বা এগুলোর দিকে যেতে হবে। এবং এটা কিন্তু একটা আইনও ছিল যে আপনার একটা সময়ের মধ্যে 2022-এর মধ্যে 10% কিন্তু আপনার সোলার এনার্জি কথা বলা ছিল। কিন্তু আমরা সোলারকে কতটুকু প্রোটেকশন দিচ্ছি, অর্থাৎ এখানে যে প্রণোদনা দেওয়া, অর্থাৎ যারা এই সোলার এনার্জি ব্যবহার করবে সেখানে তাদেরকে আমরা কতটুকু ট্যাক্স রিবেট দিচ্ছি, অর্থাৎ ব্যাংকিং সুবিধা কতটুকু দিচ্ছি, সেই জায়গাটা আসলে সরকার প্ল্যান করা উচিত। আরেকটি যেটা হয়েছে যে আপনি যেটা বললেন আমাদের জ্বালানি নির্ভরতা, এখন কিন্তু বিদ্যুতের একটা বড় নির্ভরতা কিন্তু আমরা কোল বেস। এখন কয়লার দাম তো ওইভাবে, আপনার তেলের দাম ইরান যুদ্ধের জন্য বেড়েছে, কিন্তু কয়লার দাম তো ওভাবে বাড়েনি। কিন্তু আপনার ওভারঅল কিন্তু দেখেন যে কোল বেস পাওয়ার প্ল্যান্টের যে উৎপাদন খরচ তো না বাড়ার পরেও কিন্তু আপনার কিন্তু বাড়ানো হয়েছে। এখানে যে জিনিসটা দরকার ছিল সেটি হলো যে আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ।